হসপিটালে এসে রাইয়ের ক্যান্সারের কথা শুনে চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাইয়া স্রোত হসপিটালে বসে আছে। তখনই সার্থকের বাবা বলতে থাকে, কিরে তোরা এখনো বসে আছিস, ফর্মালিটিস গুলো পূরণ হয়নি? তখন স্রোত বলে, স্যার কাগজপত্রগুলো নিয়ে ভিতরে গেছে, আমাদের এখানে বসিয়ে রেখে গেছে। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা। তারপর দেখা যাবে বৌমনিও হসপিটালে চলে আসে। তখন রাই বলতে থাকে, বৌমনি তুমি এত তাড়াতাড়ি, চোরকি? তখন বৌমনি বলতে থাকে, রাই চোরকির আমি বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি, আমার এখন তোমার এখানে থাকাটাই বেশি জরুরি। তখন রাই বলতে থাকে, মা তো সন্দেহ করবে। তখন বৌমনি বলতে থাকে, দেখো রাই, এমনি তো আমি ভেবেছি তোমার অপারেশন হয়ে গেলে মাকে আমি গিয়ে সবটা জানাবো, কারণ এত মেজর একটা অপারেশন মাকে পরে জানালে কিন্তু মা খুব রাগ করবে। তখন রাই বলতে থাকে, কিন্তু মা। তখন বৌমনি বলে, দেখো রাই, মা মাই হয়, বুঝতে পেরেছো? মাকে তো জানাতে হবেই। তখনই সার্থকের বাবা বলতে থাকে, একদম ঠিক কথা, রায়ের মা জানবে না সেটা কি হতে পারে? ওনাকে জানানোটা দরকার। তখনই সার্থক চলে আসে রিসেপশনে। তখন স্রোতকে ডাকলেই একটা ফর্ম দেয় যেখানে রায়ের সিগনেচার লাগবে। তখন রায়ের সিগনেচার দিলেই তখন সেখানে কিছু টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা স্রোত বের করে দেয়। তারপর সার্থক স্রোতকে বলতে থাকে, স্রোত এদিকে এসো। তখন স্রোত গেলে স্রোতকে বলতে থাকে, টাকা কোথা থেকে ম্যানেজ করা হলো? তখন স্রোত বলতে থাকে, বৌমনির গহনা বন্ধক দিয়ে। তখন সার্থক বলে, টাকার দরকার হলে তুমি আমাকে বলবে। তখন স্রোত বলতে থাকে, আঙ্কেলও সেটাই বলেছে। তারপর সার্থক বলে, তাহলে বাবা যখন বলেছে তাহলে এই গহনাটা বন্ধক রাখার কি দরকার ছিল? সবকিছুতে না তোমার পাকামো। কেন বাবার থেকে তুমি লোন নিতে পারতে, তারপর ডক্টর হয়ে না হয় সেটা শোধ করে দিতে। তখন স্রোত বলে, থাক, ডক্টর হয়ে না হয়ে এই জিনিসগুলো আমি বন্ধক থেকে ছাড়িয়ে আনবো। এখন আমাদের জন্য আপনারা যা করছেন তাই অনেক বেশি, আমার পাশে যে আপনারা আছেন সেটাই অনেক। তখনই সার্থক রেগে যায় স্রোতের উপর আর বলতে থাকে, তুমি না অনেক পাকা একটা মেয়ে। তারপরে দেখা যাবে রাইকে ওটির জন্য রেডি করতে নিয়ে যেতে চায় সিস্টাররা। তখন একটা হুইল চেয়ার নিয়ে আসলেই রায় সার্থকের বাবাকে বলতে থাকে, আঙ্কেল আমি কি হেঁটে যেতে পারবো না এটাতে না বসে? তখনই সার্থকের বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে যাও, যাও, তুমি হেঁটেই যাও, যাও, ওকে যেখানে নেওয়ার হেঁটেই নিয়ে যাও। তারপরেই রাই হেঁটেই ওটির জন্য রেডি হতে চলে যায়। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ রায়কে বারবার করে ফোন করতে থাকে, কিন্তু রায়ের ফোন বন্ধ থাকায় অনির্বাণ রেগে যায়। আর তখনই অনির্বাণের মা আসে। তারপর অনির্বাণ বলতে থাকে, কোথায় গেল, কি করছে কিছুই তো বুঝতে পারছি না, ফোনটাও বন্ধ, কোথায় যে আছে? তখন অনির্বাণের মা বলতে থাকে, তোমার কি মনে হয় অনির্বাণ ও প্রতিদিন অফিসে যায়? না, অফিস যায় না। বুঝতে পেরেছো? কার পাপ পেটে নিয়ে ঘুরছে সেটা তো ধামাচাপা দিতে হবে। আমাদেরই ভুল হয়েছে, কালকে যখন বাড়ি থেকে চলে গিয়েছিল তখনই ওর থেকে সিগনেচারটা রাখা উচিত ছিল, না হলে দেখো পরে আবার কি থেকে কি বলে আমাদেরকে ফাঁসিয়ে দেবে। তখন অনির্বাণ বলতে থাকে, না না মা, আমি আর ওকে ছেড়ে দেব না। এবার কোনো মিউচুয়াল ডিভোর্স নয়, আমি ওর নামে কেস করব। তারপরে ওর থেকে লিগেলি ভাবে আমি ডিভোর্সটা নিয়ে নেব। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। আর বাড়িতে আসুক, সবকিছুর জবাব ওকে দিতে হবে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তোমার কি মনে হয় অনির্বাণ, তোমার বউ তোমার কাছে জবাব দেবে? ও তো এখন যে বাড়াবাড়ি শুরু করেছে, ও তো কোনো কথাই শুনতে চাইছে না, কোনো কথা জবাবও দিচ্ছে না। তখন অনির্বাণ বলতে থাকে, সেটাই তো দেখছি মা, কিসের জোরে রাই এত কিছু করছে, কেন এরকম করছে? কদিন ধরে দেখছি কথার কোনো কোনো ঠিক নেই, কোনো কথারও জবাব দিচ্ছে না। কি করছে ও, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এবার আমাকে কিছু একটা করতেই হবে, আমি আর সহ্য করব না, আমি আর সহ্য করব না। এই বলেই অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাবে সূর্য ব্যাগপত্র গুছাচ্ছে। তখনই সূর্যের মা বলতে থাকে, সূর্য, যে মেয়েটার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা সেই মেয়েটা বাড়িতে বসে থাকবে, আর তুই কি না বাড়ি থেকে বেরিয়ে যাবে? না না বাবা, সেটা হতে পারে না, তুই থাকবি, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। তখন সূর্য বলতে থাকে, মা আমার না এই বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না ওর সাথে। তুমি জানো তো, আমি বুঝতে পেরেছি ওর প্ল্যানটা কি, ও টাকাও নেবে এই বাড়িতেও থাকবে, সেটা আমি হতে দিতে পারি না, তাই আমি বাইরেই থাকবো। তখনই সূর্যের মা বলতে থাকে, তুই কোথায় থাকবি? তখন সূর্য বলে, আমি অফিসের কোয়ার্টারে থেকে যাব মা, তুমিও চাইলে ওখানে যেতে পারো, কিন্তু এখানে আমি আর ফিরবো না ওর টাকা জোগাড় না করতে। তখন সূর্যের মা বলে, আমি ডোরার কাছে শুনলাম তুমি এতগুলো টাকা দিতে ওকে রাজি হয়ে গেছো, সিরিয়াসলি এতগুলো টাকা দেবে তুমি? তখন সূর্য বলতে থাকে, মা থাক না এসব কথা, টাকাই তো, টাকা নিয়েও যদি ও আমার ঘাট থেকে নেমে যায় তাও তো অনেক ভালো। তখন সূর্যের মা বলতে থাকে, রাই যে কেন এই কাজটা সেদিন করেছিল না, রায়ের কোন দিক থেকে সমস্যা হতো বলো তো?
ওর ফ্যামিলির দায়িত্ব ও একাই নিত, আমি না হয় তোমার বাবার সাথে লড়াই করে ওর চাকরির ব্যবস্থা করে দিতাম। তখন সূর্য বলতে থাকে, থাক না মা এসব কথা। তুমিও জানো আমিও জানি যে বাবাকে কোনোদিনও রাজি করতে পারতে না। তাহলে এসব কথা বলার কোনো দরকার আছে? রাই রায়ের মতো থাক, আমি আমার মতো থাকি। তারপরে দেখা যাবে এই বলে সূর্য বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনির্বাণ রাইদের বাড়িতে যায়। তখন অনির্বাণকে দেখে রায়ের মা বলতে থাকে, অনির্বাণ এসো এসো। তখন অনির্বাণ বলতে থাকে, রাই রাই কোথায়? তখন অনির্বাণের মা বলতে থাকে, রাই রাই তো সকাল সকাল স্রোতের সাথে বেরিয়ে গেছে, কেন তোমাকে কিছু বলেনি? তুমি ফোন করো। তখন অনির্বাণ বলে, আপনার মেয়ে ফোন ধরলে তো? আর আপনার মেয়ে কদিন ধরে যা শুরু করেছে, কারো কোনো কথা পাত্তাও দেয় না, কোনো উত্তরও দেয় না। ও যেন নিজেকে নিজে কি মনে করছে। এসব কিন্তু আর চলবে না আন্টি, আমি বলে দিচ্ছি এসব আর সহ্য করবো না আমি। তখনই অনির্বাণের কথা শুনে রায়ের মা চমকে গিয়ে বলতে থাকে, রাই কেন এসব কথা বলছো? তখন বিক্রমও সেখানে চলে আসে। তারপর রায়ের নামে আজে বাজে কথা বললে বিক্রম রেগে যায় আর বলতে থাকে, অনির্বাণ তুমি রেগে আমার বোনের নামে এসব কথা বলতে পারো না। তুমি যার সম্পর্কে এসব কথাগুলো বলছো, সে যে তোমার ওয়াইফ সেটা তুমি ভুলে যাচ্ছ। তখন অনির্বাণ বলতে থাকে, না না বিক্রম, আমি কিছুই ভুলে যাইনি। তবে আপনাদের বাড়ির মেয়ে আমাকে এরকম ভাবে ঠকিয়েছে না, যেটা আমি আর বলতে পারছি না। আমার বোঝা উচিত ছিল যে সেই দিন আমাদের ফুলশয্যার রাতে যে ছবিগুলো আমরা দেখেছিলাম সেগুলো সত্য। আমার বোঝা উচিত ছিল। তখনই বিক্রম বলতে থাকে, কি বলছো তুমি? তুমি নিজেই তো বলেছো ওগুলো মিথ্যে। তাই তো রায়ের কাছে ক্ষমা চেয়ে ওকে বাড়িতে নিয়ে গিয়েছিলে। তখন অনির্বাণ বলে, ভুল করেছি আমি। এখন সেই পাপের বোঝা আমার বইতে হচ্ছে। আমি ভুল করেছি, ভুলের মাসুল আমি দিচ্ছি। তখনই রায়ের মা বলতে থাকে, কি বলতে চাও তুমি? আমার মেয়ে কি করেছে? তখন অনির্বাণ বলতে থাকে, না বলতে চাইলেও আমাকে এখন আপনাদেরকে বলতেই হবে। জানেন আপনার মেয়ে কি করেছে? আপনার মেয়ে প্রেগনেন্ট। যা শুনে অবাক হয়ে যায় রায়ের মা আর বিক্রম। তখন রায়ের মা বলতে থাকে, এটা তো ভালো খবর। কেন, কি হয়েছে তাতে? তুমি কি বাচ্চা এখন চাইছো না? তখন অনির্বাণ বলে, হ্যাঁ অবশ্যই এটা ভালো খবর। কিন্তু আরেকটা ভালো খবরও আপনাদেরকে আমি শুনিয়ে দিই। এই বাচ্চার বাবা কিন্তু আমি নই। বুঝতে পেরেছেন? যা শুনে রায়ের মা চমকে যায় আর কান্নায় ভেঙে পড়ে। তখন অনির্বাণ বলতে থাকে, আপনার মেয়ে একটা পাপী। দেখুন গিয়ে কোন হসপিটালে গেছে এই পাপ শেষ করতে। আমি না ওকে ফোনে পাচ্ছি না। আপনারা ফোন করে দেখুন ফোনে পান কিনা। এসব কিন্তু আমি আর সহ্য করবো না আন্টি। এই বলে অনির্বাণ ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই রায়ের মা কান্নাকাটি শুরু করে। তখন বিক্রম বলতে থাকে, মা এসব কথা যদি সত্যি হয় না, তাহলে কিন্তু আমি আর কোনোদিনও এই বাড়িতে জায়গা দেবো না রাইকে। কারণ ভুলে যেও না এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে। বুঝতে পেরেছো? ওইদিকে দেখা যাবে স্রোত আর বৌমনি বসে আছে। তখন স্রোত কান্নাকাটি শুরু করে আর বলতে থাকে, কি করব আমি, আমার যে কিছুই ভালো লাগছে না। তারপরে দেখা যাবে বিক্রমের ফোন থেকেই রায়ের মা স্রোতকে ফোন করে বলতে থাকে, কোথায় আছো তোমরা? তখন স্রোত বলতে থাকে, মা কেন, কি হয়েছে? তখনই রায়ের মা বলতে থাকে, তোমরা নিশ্চয় হসপিটালে আছো। তখন স্রোত বলতে থাকে, মা তুমি কি করে জানলে? তখন রায়ের মা বলতে থাকে, তোমরা কি ভেবেছিলে এটা ধামাচাপা দিতে পারবে? ধামাচাপা পড়ে যাবে? পাপ কখনো ধামাচাপা পড়ে না। তোমার বোনের পাপ ঢাকতে তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি না ডাক্তার হবে স্রোত? তুমি কি করে এই কাজটা করতে পারলে? তখন স্রোত বলতে থাকে, কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে? তখনই রায়ের মা বলতে থাকে, হ্যাঁ আমি সব জেনে গেছি, অনির্বাণ এসেছিল বাড়িতে। রাই যে প্রেগনেন্ট আর তোরা যে হসপিটালে গিয়েছিস কেন সেটা আমি জানতে পেরেছি। তখনই স্রোত বলতে থাকে, মা বাইরের একটা লোকের কথা নিজের মেয়েকে আবার ভুল বুঝছো তুমি। যতবার ভুল বুঝেছো ততবার কিন্তু মিথ্যে প্রমাণ হয়েছে। তুমি নিজের মেয়েকে চিনো না? তুমি অন্যের কথায় এসব কথা বলতে পারলে দিদিভাইকে? আমি আমাদের কলেজের হসপিটালে আছি, সেখানে দিদিভাইকে নিয়ে আছি, তুমি সেখানে চলে এসো। হয়তোবা এটাই তোমার শেষ দেখা হতে পারে। দিদিভাই কি হয়েছে সেটা নিজের চোখে দেখে যাও। যা শুনে রায়ের মা চমকে যায়। তখনই ফোনটা রেখে বিক্রমকে বলতে থাকে, বিক্রম আমাকে হসপিটালে যেতে হবে, জানিস তো ওরা বলল কেমন করে জানি স্রোত কথা বলল, যেতে বলল এই দেখাই নাকি শেষ দেখা হতে পারে। তখনই বিক্রম বলে, বুঝতে পারছো না মা, এটা তোমাকে ভুল বুঝালো। তখন রায়ের মা বলে, না না আমাকে যেতে হবে। এই বলেই বাড়ির থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওইদিকে সূর্য রায়ের জন্য খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে, ওকে ডক্টর দেখালো নাকি সেটাও তো জানি না, আমি কি ফোন করব? তখন ফোন করলে রায়ের ফোনে ফোন পায় না। তখন বলতে থাকে, আমি এখন কোথা থেকে খবর নেব রায়ের? না না কিছুই বুঝতে পারছি না। এই বলে সূর্য মাথা খারাপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাই স্রোত আর বৌমনিকে নিজের কাছে ডাকে। তখনই ওরা গেলেই তখন স্রোত বলতে থাকে, মা আসছে। তখন বৌমনি বলতে থাকে, না বলে পারলাম না রাই। তখন রাই বলতে থাকে, কেন বললে বলো তো? তখন স্রোত বলতে থাকে, না দিদি ভাই আমি বলে দিয়েছি, আমি না আর সহ্য করতে পারিনি, বিশ্বাস কর। তবে মা আসলে না তুই কিছু বলিস না, ঠিক আছে? এই কথা শুনে রাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রায়ের মায়ের কাছে ফোন করে সূর্য জানতে পারে যে রাই হসপিটালে আছে। যা শুনে কান্নায় ভেঙে পড়ে সূর্য।